নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আবারও কথা বলবো কলকাতা নাইট রাইডার্স দলকে নিয়ে। এই বছর মিনি অকশনে কলকাতা যে সমস্ত ভারতীয় আনক্যাপ প্লেয়ারগুলোকে কিনেছে তাদের মধ্যে অলরেডি 3-4টে প্লেয়ারকে নিয়ে আলোচনা হয়ে গেছে। যথেষ্ট ডিটেলসে আলোচনা হয়েছে। তোমরা যারা দেখোনি তাদেরকে নিয়ে আলোচনার সেই ভিডিওটা, তোমরা অবশ্যই গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারো। সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং এই ভিডিওতেও আমরা আরো দুজন এইরকমই প্লেয়ারকে নিয়ে আলোচনা করতে চলেছি, যারা ভারতীয় প্লেয়ার তবে আনক্যাপ প্লেয়ার, মানে এখনো জাতীয় দলের হয়ে ডেবিউ করেনি। তার মধ্যে একজন হলো প্রশান্ত সোলাঙ্কি এবং আরেকজন হলো কার্তিক ত্যাগী। তো এই নাম দুটো অবশ্যই আইপিএল এর ইতিহাসে নতুন কোনো নাম নয়। তো এই দুটো প্লেয়ারকে নিয়ে এই ভিডিওতে মেনলি আলোচনা করব এবং সেই সঙ্গে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো মুস্তাফিজুর রহমানকে নিয়ে। এই বছর কলকাতা মুস্তাফিজুর রহমানকে তাদের দলে নেওয়ায় কিন্তু বেশ শোরগোল পড়ে গেছে ভারতীয় ক্রিকেট মহলে। বিশেষ করে এক অংশের দাবি, যে সমস্ত সমর্থক বলো বা যারা আইপিএল ফলো করে, সেটা শুধু আমাদের বাংলার ফ্যান বলবো না, আরো বাইরে যে সমস্ত রাজ্যের ফ্যান আছে তারা কিন্তু সবাই এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স দলকে দোষী করছে যে তারা কেন মুস্তাফিজুর রহমানকে নিয়েছে, কারণ সে বাংলাদেশের প্লেয়ার, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়, এই কারণে। তো এই বিষয়টাও আমি বিস্তারিত আলোচনা করব। তো ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি এই দুটো প্লেয়ারকে নিয়ে কথা বলা যায়, যার মধ্যে একজন হলো প্রশান্ত সোলাঙ্কি এবং আরেকজন হলো কার্তিক ত্যাগী। তো প্রথমে কথা বলবো প্রশান্ত সোলাঙ্কিকে নিয়ে। এই প্লেয়ারটার বয়স 26 বছর, যে আইপিএল এর নতুন নাম নয়। আইপিএল এর দুটো ম্যাচ খেলেছে সিএসকে এর হয়ে, চেন্নাই সুপার কিংস এর হয়ে দুটো ম্যাচ খেলেছে। তার মধ্যে একটা ম্যাচে 2 ওভারে 20 রান দিয়েছে এবং আরেকটা ম্যাচে 4 ওভারে 18 রান দিয়ে দুটো উইকেট নিয়েছে। এই দুটোই তার আইপিএল কেরিয়ারের ম্যাচ আছে। এছাড়া সে কিন্তু এই বছর মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে খেলছিল, যেখানে সর্বোচ্চ উইকেট টেকার হিসেবে রয়েছে এই প্রশান্ত সোলাঙ্কির নাম। তো এটা একটা বড় বেশ ভালো দিক। বোলিং স্টাইল হচ্ছে লেগ স্পিনার, মানে মেনলি যেটা লেগ স্পিন হয় সেই কোয়ালিটিরই কিন্তু বল করে এই প্রশান্ত সোলাঙ্কি। তো প্লেয়ারটাকে দলে নেয় মোটামুটি একটা ব্যাকআপ হিসাবে বলা যেতে পারে। এই মুহূর্তে হয়তো প্রথম একাদশে সুযোগ পাবে বলে মনে হয় না। যেখানে বরুণ চক্রবর্তী আছে, অনুকূল রয় আছে, এই রকম ধরনের প্লেয়াররা আছে, সেখানে কিন্তু এই প্রশান্ত সোলাঙ্কি সুযোগ পাওয়ার পসিবিলিটিটা অনেকটাই কম। তো এই গেল প্রশান্ত সোলাঙ্কিকে নিয়ে কথা। এবার যদি কার্তিক তিয়াগীকে নিয়ে কথা বলি, এই কার্তিক তিয়াগী প্লেয়ারটাও নতুন কোনো নয়, রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছে। ফাস্ট বল করে থাকে এই কার্তিক ত্যাগী। তবে এই প্লেয়ারটার বেশিরভাগ কেরিয়ার কিন্তু নষ্ট হয়েছে তার ইনজুরিতে, মানে তার রান নামে কোনো একটা সমস্যা আছে না কি জানি না, এই প্লেয়ারটা কিন্তু প্রচুর ইনজুরিতে ভোগে। এই প্লেয়ারটাও মোস্ট প্রবাবলি ব্যাকআপ হিসাবেই থাকতে চলেছে। এই বছর কেকেআর জার্সিতে আমরা একে হয়তো নাও দেখতে পেতে পারি, তবে দুটো একটা ম্যাচ হয়তো পেলেও পেতে পারি, যে ক্ষেত্রে হয়তো কলকাতার মানে মোটামুটি কোয়ালিফাই করে গেছে আর যে ম্যাচগুলো পড়ে আছে সেই ম্যাচের কোনো গুরুত্ব নেই, এই সমস্ত সিচুয়েশনে হয়তো এই প্লেয়ারটা একটা দুটো ম্যাচ খেললেও খেলতে পারে। তো এই দুটো প্লেয়ারকে নিয়ে এইটুকুই আপডেট দেওয়া ছিল। এই দুটোই তাদের মানে সম্পর্কে স্ট্যাটিস্টিক জোগাড় করতে পেরেছি, এছাড়া তেমন কিছু নেই। তো এবার যদি মেন টপিকে যাওয়া যাক এই মোস্তাফিজুর রহমানের ব্যাপারটা নিয়ে। আর এই টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। তো চলো এবার এই মোস্তাফিজুর রহমানের টপিকে যাওয়া যাক, যেখানে মোস্তাফিজুর রহমানকে দলে নেয়ার জন্য বেশিরভাগই ক্রিকেট সমর্থক কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলকে দোষী করছে যে তারা কেন এরকম একটা দেশদ্রোহীকে নেবে। দেশদ্রোহী বা দেশের বিরুদ্ধে যে সমস্ত দেশ কাজ করে, যে সমস্ত দেশের নাগরিকরা আমাদের ভারতের জাতীয় পতাকাকে পায়ের তলায় দিয়ে ফটো শুট করছে, ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে, তার মধ্যে ভারতকে বলছে যে ভারতের উদ্দেশ্যে বলছে যে চিকেন স্নেক কেটে দেবো, 7 সিস্টার আলাদা করে দেবো, আমরা নিয়ে নেবো। এমনকি রিসেন্ট একটা ম্যাপও বাংলাদেশের একজন পোস্ট করেছে, যেখানে মানে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সবাইকে নিয়ে একটা ম্যাপ, যেটা বাংলাদেশ বলে লেখা রয়েছে, মানে তারা ভারত দখল করব এই রকম বিভিন্ন কথা যারা বলছে ভারতের বিরুদ্ধে, সেই দেশে প্লেয়ারকে কেন নেবে, যেখানে 9 কোটি 20 লক্ষ টাকা তাকে দেয়া হচ্ছে। এবং সে পাওয়ার থেকেও বড় কথা, যখন সে বাংলাদেশে গিয়ে ট্যাক্স দেবে সেখানেও তো এই ভারতের টাকাই সে দেবে। মানে বেশ কিছু মোটা অঙ্কের টাকা তো বাংলাদেশ সরকারের ইনকাম হবে, কেন করবে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তো দেখো, যারা এই প্রশ্নগুলো করছে আমি তাদের কথা ভুল একবারও বলছি না, আমি তাদের কথায় সম্পূর্ণ এগ্রি করছি। তবে আমার কাছে দুটো প্রশ্ন আছে, যেটা হলো
মুস্তাফিজুর রহমান কি এই বছর প্রথম যে সে আইপিএল খেলছে? এর আগে যখন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছে তার আগে তো এত কথা ওঠেনি। এর আগের বছর যখন দিল্লি ক্যাপিটাল ব্যাকআপ হিসাবে হাফ মরশুমের জন্য মুস্তাফিজুর রহমানকে তাদের দলে নিল তখন তো এত কথা ওঠেনি। কলকাতা নিল এখনই এত কথা। ঠিক আছে, চলো ছেড়ে দিলাম। যখন এই আইপিএল এর এই বছর মিনি অকশনে এই বিটটা হচ্ছিল, মুস্তাফিজুর রহমানের দাম কি এমনি এমনি 9 কোটি 20 লক্ষ উঠে গেল? কলকাতা এমনি দিয়ে দিল 9 কোটি 20 লক্ষ টাকা। তার আগে কি কোনো টিম বিট করেনি? দিল্লি বিট করেছে, পাঞ্জাব বিট করেছে, চেন্নাই সুপার কিংস বিট করেছে, তারপরে গিয়ে কলকাতা নিয়েছে। যদি কলকাতা না নিত, এই সমস্ত দলের মধ্যে কোনো না কোনো একটা দলে তো মুস্তাফিজুর রহমান যেতই যেত। সেটাও ছেড়ে দিলাম। তার থেকেও বড় কথা, বিসিসিআই কেন বাংলাদেশের প্লেয়ারকে রেজিস্টার করতে দিয়েছে? যেমন পাকিস্তানের প্লেয়ারকে রেজিস্টার করতে দেয় না ভারত সরকার এবং বিসিসিআই, তেমনই বাংলাদেশের প্লেয়ারকে রেজিস্টার করতে না দিক। বাংলাদেশের প্লেয়ারকে রেজিস্টার করানোর কোনো দরকার নেই। তুমি যখন রেজিস্টার করেছো তখন কোনো না কোনো দল কিনবে। মুস্তাফিজুর রহমানের বোলিং এর কোয়ালিটি আছে, সে যতই বাংলাদেশি প্লেয়ার হোক, যত যেই হোক, এইটুকু কিন্তু মানতে হবে। আর মুস্তাফিজুর রহমান এমনিও শান্তশিষ্ট ছেলে, ভদ্র ছেলে, সে যে মানে নোংরামো করবো এরকম কিছু তার মধ্যে নেই। যতটুকু তার খেলা দেখেছি বা মনে হয়েছে, আমি যেটুকু দেখেছি, আমি আমার মানে নিজস্ব অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, মুস্তাফিজুর রহমান সেরকম নোংরামিটা কিছু করে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুস্তাফিজুর রহমান যখন নাম রেজিস্টার করিয়েছে ভারত সরকার এবং বিসিসিআই তাকে নাম রেজিস্টার করানোর সুযোগটা দিয়েছে, তখন কোনো না কোনো একটা দল কিনবে। কলকাতার কাছে বেশি টাকা ছিল বলে কলকাতা কিনতে পেরেছে এই বছর মিনি অকশনে। যদি কলকাতার কাছে এতগুলো টাকা না থাকতো তাহলে হয় দিল্লি, নয় চেন্নাই, নয় পাঞ্জাব, কেউ না কেউ তো কিনেই নিত। তখন কি হতো? তখন ওই কথাগুলো উঠতো তো। তো এইটাই আমার বক্তব্য, আর কিছু না। আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েছো। তো এখনো সুযোগ আছে, যদি মনে হয় আনরেজিস্টার করে দাও, প্লেয়ারকে ছাড়িয়ে দাও, কোনো টাকা দেওয়ার দরকার নেই, নেওয়ার দরকার নেই, তার জায়গায় অন্য প্লেয়ার নাও। অনেক প্লেয়ার, এখনো অনেক অপশন রয়েছে, যে কোনো একটা প্লেয়ারকে নিয়ে নিতেই পারে। তেমন এমন কিছু নয় যে নিতেই হবে, মানে মুস্তাফিজুর রহমানকে ছাড়া চলবে না। মাথিসো পাতিরানা আছে, পাতিরানা খেলা দিতে পারবে না? আমাদের ভারতীয় অনেক বোলার আছে, উমরান মালিক আছে, তার মধ্যে ভৈভব অরোরা আছে, আকাশদীপ আছে, হর্ষিত রানা আছে, কার্তিক তিয়াগি আছে, অনেক বোলার আছে। তো যদি নাও নেওয়া যায়, যদি আনরেজিস্টার্ডও করার সুযোগ সুবিধা বা কোনো কিছু থাকে, তোমরা করে দাও, কোনো যায় আসে না। আমিও এগ্রি করি যে এরকম দেশের প্লেয়ারকে নেওয়ার দরকার নেই। আর এই বিষয়টা এরকম হতে পারে এটাও আমি একটা আন্দাজ করেছিলাম। আর এই বিষয়ে আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম। যারা আমার ভিডিও রেগুলার দেখো, আমার যারা রেগুলার ভিউয়ার্স আছো, তারা এই জিনিসটা ভালোভাবে জানবে বা জেনে থাকবে। তো গাইস, এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানিও। অবশ্যই এই বিষয়ে মতামত তোমরা যারা আছো সবারই জানাটা দরকার। তোমরা যারা ভিডিও দেখছো কমেন্ট করছো না, একটা কমেন্ট করে দিতে কি আছে, কমেন্ট করতে তো আর টাকা লাগছে না। তো যাই হোক গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।